শিলা তার শাশুড়ি মা কমলা দেবী, স্বামী পীযূষ এবং এক মডার্ন ননদ চুমকির সঙ্গে বাস করে। সবেমাত্র শিলার 3 মাস আগে বিয়ে হয়েছে, কিন্তু এই কিছুদিনের মধ্যেই তার ননদ বাড়ির বউয়ের জীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছে। কারণ সে একেবারে নিজের বৌদিকে আরাম করতে দেখে সহ্য করতে পারে না। সে সবসময় তার বৌদিকে একেবারে চাকরের মতো নিজের পেছনে খাটায়, আর যখনই বৌদি একটু আরাম করে তখনই তার উপর বিভিন্ন রকম কাজ চাপিয়ে দেয়। শিলার ধারণা ছিল শাশুড়ি অত্যাচারী হতে পারে, কিন্তু এখানে তার জীবনে উল্টোটাই ঘটে। কারণ শাশুড়ি মা ভীষণ ভালো ছিল আর তার ননদ ছিল প্রচন্ড পরিমাণে অত্যাচারী। কি ব্যাপার বৌদি, তুমি বসে বসে আরাম করছো কেন? তুমি বাড়ির সবার জন্য রান্না করলে আর আমার জন্য কিছু রান্না করলে না কেন? তুমি তো ভালো করেই জানো আমি সবার মতো ডাল ভাত খাই না। কেন দিদি, এই তো তোমাকে সকালবেলা ফ্রেঞ্চ টোস্ট আর স্যান্ডউইচ করে দিলাম, আর এখন দুপুরবেলা তুমি সবার সঙ্গে একটু ডাল ভাত খেয়ে নাও, তাহলে আমাকে আর তোমার জন্য আলাদা করে রান্না করতে হয় না, কারণ আমারও তো একটু আরাম দরকার। খুব বড় বড় কথা বলছো দেখছি। সবে মাত্র 3 মাসও হয়নি এই বাড়িতে বউ হয়ে এসেছো, আর এখন থেকেই ননদের মুখে কথা বলতে শুরু করে দিয়েছো। যাও এক্ষুনি আমার জন্য গরম গরম চিকেন স্যালাড আর তার সাথে মেয়োনিজ আর পাউরুটি গরম করে নিয়ে এসো, আমি আজকে এই খাবারগুলো খাবো। এই বলে চুমকি হাই হিল পরে নিজের ঘরে চলে যায়। আর অন্যদিকে বাড়ির বউ যেহেতু খুব সংস্কারী, তাই সে তার ননদকে ভীষণ পরিমাণে ভালোবাসে। সে এই ব্যাপারে তার শাশুড়ি মা এবং স্বামীকেও কিছু জানায় না, আর সব সময় তার মডার্ন ননদের সেবা করে। দুপুরবেলা ননদের জন্য খাবার তৈরি করা হয়ে গেলে সে ননদের খাবার ঘরে গিয়ে দিয়ে আসে, আর ননদ তখন নিজের ঘরে বসে ফিগার মেনটেন করার জন্য এসি চালিয়ে জিম করতে ব্যস্ত। উফ বৌদি, এই গরমের মধ্যে জিম করতে করতে এসি চালানোর পরও ঘেমে গেছি, আর আমার মাথাটা খুব ব্যথাও করছে। তুমি আমার গায়ের ঘামগুলো একটু মুছে দাও তো, আর আমার মাথাটা একটু ম্যাসাজ করে দাও। কিন্তু চুমকি, তুমি খবরের কাগজে দেখোনি যেরকম অন্য কারোর ঘাম অন্য কাউকে মোছাতে নেই, তাহলে শরীরের মধ্যে জার্মস ছড়িয়ে যেতে পারে। তুমি বরঞ্চ বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে নাও, তারপর আমি তোমার মাথা টিপে দিচ্ছি। আমার শরীর তোমার থেকে অনেক বেশি পরিষ্কার বৌদি, কারণ আমি অনেক দামি দামি মডার্ন সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ ইউজ করি। আর এই নাও তোয়ালে, এটা দিয়ে তুমি এক্ষুনি আমার ঘাম মুছিয়ে দাও। এর উপর আমি আর কোনো কথা শুনতে চাই না। এই কথা বলে ননদ বৌদির মুখের উপর তোয়ালে ছুঁড়ে মারে, আর শিলার ভীষণ পরিমাণে খারাপ লাগে, কিন্তু সে তবুও কিছু বলে না। বরঞ্চ সে তার মডার্ন ননদের গায়ের ঘাম মুছিয়ে দেয় এবং মাথা টিপতে শুরু করে। সেই সাথে শিলা চামচে করে তার ননদকে খাবারও খাইয়ে দেয়। এভাবেই যতই দিন যেতে থাকে ততই মডার্ন ননদ বৌদির উপর ভীষণ পরিমাণে অত্যাচার করে। একদিন তারা সকলে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পায়। বৌদি, আমি ঠিক করেছি তুমি বিয়ের দিন যে বেনারসি শাড়িটা পরেছিলে, আমি আজকে নিমন্ত্রণ বাড়িতে সেই শাড়িটাই পরবো। তাই তুমি তোমার বেনারসি শাড়িটা আর ব্লাউজটা আমাকে দিয়ে দেবে, কেমন? আর পারলে তোমার সোনার হারটাও দেবে, ঠিক আছে? দেখো, আমার মা বলেছে, আর তোমার মাও এটা জানেন, যে বিয়ের 1 বছরের মধ্যে বিয়ের বেনারসি শাড়ি কাউকে পরতে দিতে নেই, তাহলে কিন্তু অমঙ্গল হতে পারে। আর ওই বেনারসি শাড়ি আমি পরবো বলে ঠিক করেছিলাম, তবে আমার কাছে ওর থেকেও ভালো ভালো অনেক শাড়ি আছে, তুমি চাইলে কিন্তু সেগুলোও পরতে পারো। ওসব ফালতু কথা বলো না, আমারও অনেক বন্ধুদের বিয়ে হয়েছে, কিন্তু আমি এরকম ফালতু নিয়ম কোথাও শুনিনি। আসলে তোমার ওই শাড়িটা ভীষণ মডার্ন, আর ওই শাড়িটা পরলে আমাকে দারুণ মানাবে, তাই আমি তোমার কাছ থেকে শাড়িটা নিতে চাইছি। আমি অন্য কোনো শাড়ি পরতে যাব না, তাই আমি অন্য কোনো শাড়ি কিছুতেই পরবো না, আমি ওই শাড়িটাই পরবো। সেই সাথে চুমকি তার বৌদিকে হুমকি দেয় যাতে এই ব্যাপারে শিলা তার শাশুড়ি মা কিংবা স্বামীকে কিছু না বলে। সন্ধ্যা হতে না হতেই চুমকি সেই বেনারসি শাড়ি এবং ব্লাউজ পরে তৈরি হয়, কিন্তু শিলা যেহেতু বেনারসি শাড়ির ব্লাউজ নিজের মন পছন্দ মতো বানিয়েছিল, তাই চুমকি সেই ব্লাউজটা আরো ডিপ করে কেটে ডিপ নেক ব্লাউজ তৈরি করে, আর সেই দেখে শিলা ভীষণ পরিমাণে কষ্ট পায়। চুমকি, তুমি আমার বেনারসি শাড়ির ব্লাউজটিকে কি করেছো? এর গলাটা এত ডিপ করে কেটে ফেলেছো। সভ্য বাড়ির মেয়েরা কিন্তু এত ডিপ কাট গলার ব্লাউজ পরে না, আর তুমি যেভাবে ব্লাউজটাকে নষ্ট করেছো, আমি কিন্তু কোনোদিন এই ব্লাউজটা আর পরতেও পারবো না। শোনো, তোমার ফ্যাশন সম্বন্ধে কোনো আইডিয়া নেই। এখনকার সব মডার্ন মেয়েরা এরকম ডিপ কাট ব্লাউজই পরে, এটা কোনো ব্যাপার নয়। আর তোমাকে কোনোদিন এই শাড়ির ব্লাউজটা পরতেও হবে না, কারণ এই শাড়ি আর ব্লাউজটা পরে আমাকে খুবই মডার্ন আর হট লাগছে, তাই আমি তোমাকে এই শাড়ি আর ব্লাউজটা ফেরত দেবো না, এটা আমার কাছেই থাকবে। আর এমন সময় কমলা দেবী সেখানে চলে আসে। কমলা দেবী যখন দেখে যে নতুন বৌমার শাড়ি তার মেয়ে পরেছে, তখন সে তার বৌমার উপর ভীষণ রেগে যায়।
বৌমা, তুমি তোমার বিয়ের বেনারসি আমার মেয়েকে পরতে দিয়েছো কেন? তোমাকে কতবার বলেছিলাম বিয়ের বেনারসি শাড়ি 1 বছর ধরে সামনে রাখতে হয়, কিন্তু তুমি তার আগেই তোমার ননদকে শাড়িটা দিয়ে দিলে। আর তুইও বা এরকম অসভ্য মেয়েদের মতো ব্লাউজটাকে এরকম কেটেছিস কেন? মা, তুমি আমাকে বেকার বেকার বকাবকি করছো। আমি বৌদিকে অনেকবার বারণ করেছিলাম যে আমাকে বেনারসি শাড়ি দিও না, আমাকে অন্য কোনো শাড়ি দাও, আমি সেটাই পরে নেব। আর এই ব্লাউজটা তোমার ছেলের বউ আমাকে এভাবেই তৈরি করে দিয়েছে। এরকম ব্লাউজ পরলে নাকি খুবই মডার্ন দেখায়, তাই আমি পরেছি। ওর নাকি গাইয়াদের মতো ব্লাউজ আর বেনারসি শাড়ি পরতে পছন্দ নয়, তাই বৌদি আমাকে শাড়িটা পরতে দিয়েছে। ননদের মুখে এরকম মিথ্যা কথা শুনে শিলা একেবারে অবাক হয়ে যায়, কারণ সে কখনোই এরকম ভাবে মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু চুমকি এভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে যে কমলা দেবী সেই কথাগুলো বিশ্বাস করতে বাধ্য হয়। ছি 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 ছি, বৌমা, তুমি আমাদের এত ভালো পরিবারের বউ হয়ে তোমার মানসিকতা এরকম অসভ্যদের মতো। তোমার পাল্লাই পড়ে আমার মেয়েটাও দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে। তুমি এরকম ভদ্র সেজে থাকলে কি হবে? তোমার চিন্তা ভাবনা কিন্তু খুবই অভদ্র। না মা, আপনি ভুল ভাবছেন। আমি আসলে ওরকম ভাবে কিছুই ভাবিনি। আর আপনি আমার কথাটা একবার শুনুন, না হলে আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন না। শিলার কথা তার শাশুড়ি মা কিছুতেই শুনতে চায় না। অন্যদিকে চুমকি গটগট করে বিয়ে বাড়িতে চলে যায়, কিন্তু এরকম মিথ্যা অপবাদ পেয়ে বাড়ির বউয়ের মন খারাপ হয়ে যায়। তাই সেই দিন শিলা আর বিয়ে বাড়িতে যায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সবাই জানতে পারে যে শিলা 1 মাসের অন্তঃসত্ত্বা। এর ফলে সকলে খুবই খুশি হয়, কিন্তু খুশি হতে পারে না শিলার মডার্ন ননদ চুমকি। একদিন শিলা সোফার উপর বসে আরাম করছে, এমন সময়, কি ব্যাপার বৌদি, তুমি সোফার উপর বসে পড়লে কেন? যাও, আমাকে 1 কাপ কফি করে নিয়ে এসে দাও। সেই কখন ঘুম থেকে উঠেছি, কিন্তু এখনো পর্যন্ত আমি কফি পেলাম না। দিদি, আমি তো এইমাত্র সোফাতে বসলাম, আর এখন আমি প্রেগনেন্ট, তাই আমি কিন্তু বেশি চলাফেরা করতে পারবো না। আমি একটু আরাম করি, তারপর তোমাকে না হয় কফি করে দিচ্ছি। আর তুমি তো বসে বসে ফোন ঘাঁটছো, তুমিও তো নিজের কফিটা একটু চাইলেই করে নিতে পারো। প্রেগনেন্ট বলে কি তুমি হাতির 5 পা দেখবে নাকি? তোমাকে আমার জন্য কাজ করতেই হবে। আর আমি কোনোদিনই নিজের হাতে কফি করে খাইনি। তুমি ভাবলে কি করে এখন আমি কফি করে খাবো? তাই এক্ষুনি আমাকে কফি বানিয়ে দাও, যাও বলছি। চুমকির কথা শুনে শিলার আর কিছু করার থাকে না। সে আস্তে আস্তে হেঁটে রান্নাঘরে চলে যায় আর ননদের জন্য গরম গরম কফি বানায়। কিন্তু তখনও চুমকি তার বদমাইশি বন্ধ করে না। এই নাও দিদি কফি, আর আমি এখন আসছি। আমি একটু আরাম করব। আমার কোমর আর পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা করছে, আমি কিছুতেই দাঁড়াতে পারছি না। এই যে বৌদি, শোনো, আমার তো একটা কাজ মনে পড়ে গেছে। আজকে বিকেল বেলা আমার না একটা বন্ধুর বার্থডে পার্টি আছে, তাই আমি ভেবেছি একটা ক্রপ টপ আর জিন্স পরবো। তুমি আমার ঘরে যাও, আলমারি খুলে দেখবে উপরের তাকে জামা কাপড় রাখা আছে, সেখান থেকে টপ আর জিন্স বের করে প্রেস করে রেখে দাও। যাও, তাড়াতাড়ি করো, সন্ধ্যাবেলা আমি পরবো কিন্তু। চুমকির এমন কথা শুনে শিলা খুবই কষ্ট পায়, কারণ সে পায়ের ব্যথা এবং কোমরের ব্যথায় যেখানে দাঁড়াতে পারছে না, সেখানে তার ননদ ইচ্ছাকৃতভাবে তার উপর কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে। বিশ্বাস করো, আমার শরীরটা সত্যি ভালো নেই। আর তোমার আলমারি তো অনেক উঁচু, অত উঁচুতে আমার হাতও পৌঁছায় না। ওখান থেকে আমি কিভাবে জিন্স টপ বের করবো? আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এখন প্রেস করতে হবে। তুমি প্লিজ তোমার জামা কাপড় একটু নিজে প্রেস করে নাও। এখন তো আমি প্রেগনেন্ট, আমাকে একটু রেহাই দাও অন্তত। ফালতু কথা বলো না। তুমি এমন করে নাটক করছো যেন পৃথিবীতে তুমি একাই প্রেগনেন্ট হয়েছো। আমি জানি প্রেগনেন্ট হলে কেমন পেটে ব্যথা আর কোমরে ব্যথা হয়। আমার অনেক জানাশোনা বন্ধুরা প্রেগনেন্ট হয়েছে, কিন্তু ওরা তো সবসময় বাড়ির কাজকর্ম করতো, আর ওরা কিন্তু ভালো সুস্থ সবল বাচ্চার জন্মও দিয়েছে। তাই তুমিও বাড়ির কাজ করবে। যাও, তাড়াতাড়ি জামা কাপড় প্রেস করো। এই কথা বলে বদমাইশ অত্যাচারী ননদ তার বৌদিকে নিজের ঘরে জামা কাপড় প্রেস করার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু শিলা যেহেতু সবেমাত্র প্রেগনেন্ট হয়েছে, তাই তার সত্যিই কোমরে এবং পেটে ভীষণ পরিমাণে ব্যথা করে, আর সে হাত পর্যন্ত উঁচু করতে পারে না। আর সে যখন তার ননদের ঘরে গিয়ে দেখে যে আলমারির অনেকটা উপরে জামা কাপড় রাখা আছে, তখন সে খুবই ভয় পেয়ে যায়। আলমারিটা তো অনেক উঁচু, আমি কিভাবে এতটা উঁচুতে হাত পাবো? আর এখন যদি আমি আমার ননদের জামা কাপড় ইস্ত্রি না করে দিই, তাহলে ও আমাকে আরো জ্বালিয়ে মারবে। আমার আর ভালো লাগছে না, তার উপর আমার আবার এত কষ্ট হচ্ছে। কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ভাবতে ভাবতে হঠাৎ করে সামনে রাখা একটা টুলের উপর তার চোখ পড়ে, আর টুলটা বেশ উঁচু হওয়ায় শিলা ঠিক করে সেই টুলের উপর দাঁড়িয়েই সে আলমারি থেকে জামা কাপড় নামাবে। সেই জন্য শিলা আলমারির সামনে টুলটাকে এগিয়ে নিয়ে যায়। এই তো, আমি কোনো মতে এই টুলটার উপর উঠে পড়ি, তারপর আমি আলমারির মাথায় হাত পেয়ে যাব আর জামা কাপড় নামিয়ে আয়রন করে দেব। হে ঈশ্বর, আমার যেন কোনো ক্ষতি না হয়, কোনো মতে যেন আমি এই টুলটার উপর থেকে পড়ে না যাই।
এই বলে শিলা সেই টুলের উপর একটা পা দিয়ে কোনো মতে টুলের মাথায় উঠে পড়ে, কিন্তু শিলা ঠিক মতো দেখতে পায় না যে সেই টুলের একটা পায়া ভাঙা ছিল। আর শিলা যখন সেই টুলের উপর উঠে আলমারির মাথা থেকে জামা কাপড় নামাতে যায়, তখনই টুলের পায়াটা পুরোপুরি ভাবে ভেঙে যায় আর সমস্ত জামা কাপড় নিয়ে শিলা একেবারে হুড়মুড় করে মাটিতে গিয়ে পড়ে। এর ফলে তার পেটে ভীষণ পরিমাণে আঘাত লাগে। প্লিজ আমাকে কেউ বাঁচাও, আমার পেটে ভীষণ যন্ত্রণা করছে, প্লিজ তোমরা আমাকে বাঁচাও, আমার বাচ্চাটা মনে হয় আর বাঁচবে না, কে আছো তাড়াতাড়ি এসো। শিলার এরকম কষ্টে ভরা আর্তনাদ শুনে তার ননদ, শাশুড়ি মা এবং স্বামী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর তারা সেই মুহূর্তে সেখানে চলে আসে। তারা দেখে যে শিলা এরকম উল্টো অবস্থায় মাটিতে পড়ে আছে আর যন্ত্রণায় কাতরাচ্ছে, আর তার শারীরিক অবস্থার জন্য একমাত্র দায়ী ছিল চুমকি। এর ফলে চুমকি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর ভয়ের চোটে সে ঘামতে শুরু করে। অন্যদিকে কমলা দেবী এবং পীযূষ দুজনে মিলে শিলাকে ধরে কোনো মতে বিছানাতে তোলে আর তাকে নার্সিং হোমেও নিয়ে যায়। দেখুন, আই এম সরি, আপনার ওয়াইফ অনেক উঁচু টুল থেকে মাটিতে পড়ে গেছে আর ওনার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ, কেননা ওনার ইমিউনিটি পাওয়ার অনেক কম। তাই আমরা অনেক কষ্টে আপনার ওয়াইফকে বাঁচাতে পেরেছি, কিন্তু ওনার পেটে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আর আপনার ওয়াইফ ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে, প্লিজ ওনাকে গিয়ে সামলান। ডাক্তারবাবুর এমন কথা শুনে পীযূষ এবং কমলা দেবী ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। অন্যদিকে চুমকি কিছুতেই তার বৌদির সঙ্গে চোখে চোখ মেলাতে পারে না। তুমি প্লিজ এখান থেকে বেরিয়ে যাও চুমকি, আমি তোমাকে সহ্য করতে পারছি না, আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, তার জন্য শুধুমাত্র তুমি দায়ী। তোমাকে আমি অনেকবার করে বারণ করেছিলাম যে আমার উপর তুমি এভাবে অত্যাচার করো না। আজকে যদি তুমি আমার উপর এভাবে অত্যাচার না করতে, তাহলে আমাকে এই দিনটা কখনো দেখতে হতো না। আই এম রিয়েলি সরি বৌদি, আমি ইচ্ছা করে এগুলো করিনি, আমি বুঝতে পারিনি ওই টুলটা ভাঙা ছিল। আমি তোমাকে কষ্ট দিতে গিয়ে আমার নিজের পরিবারটাকে কষ্ট দিয়েছি, আর যে সন্তানটা তোমার পেটে ছিল তাকেও নষ্ট করে ফেলেছি। তুমি প্লিজ আমার উপর রাগ করো না, আমার ভীষণ কষ্ট হচ্ছে বৌদি, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম করব না। চুমকির মুখে এমন কথা শুনে তার মা এবং দাদা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সকলে মিলে চুমকিকে খুবই তিরস্কার করে। কিন্তু কিছুদিনের মধ্যে চুমকিকে সকলে ক্ষমা করে দেয় আর সেই ঘটনার পর থেকে চুমকি আর কখনোই তার বৌদির উপর কোনো অত্যাচার করে না। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি সংসার করতে শুরু করে। চন্দনপুর নামে একটি ছোট গ্রামে শ্রেয়া তার বাবা অঙ্কুশ বাবু এবং মা মালতী দেবীর সঙ্গে থাকত। তাদের গ্রামটা খুবই ছোট ছিল, সেখানে রোজকার বিনোদনের সেরকম কোনো ব্যবস্থা ছিল না বললেই চলে। শুধু ছিল কয়েকটা ফুলে ভরা বাগান আর বেশ কয়েকটা বড় বড় মাঠ, সেখানেই সবাই খেলা করে ঘুরে দিন কাটিয়ে দেয়। শ্রেয়ার বয়স এখন 22 বছর, তার এখন এসব ভালো লাগে না, তার শহরে যাওয়ার খুবই ইচ্ছা ছিল। একদিন সে তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আমার আর এখানে থাকতে ভালো লাগে না, আমি শহরে যেতে চাই। এখানকার সবকিছু কেমন একঘেয়ে টাইপের, সবাই কেমন আনস্মার্ট, যেমন জামা কাপড় পরে তেমনই ব্যবহার, আমার ভালো লাগছে না এখানে থাকতে। তুই যেখানে জন্মালি বড় হলি সেখানকার লোকেদেরই এভাবে অপমান করছিস? শহরে এমন কি আছে যা আমাদের গ্রামে নেই? এত সুন্দর পরিবেশ, এত হাওয়া, এত গাছপালা, এসব তুই শহরে পাবি? এসব নিয়ে আমি কি করব মা? আর তাছাড়া গাছপালা তো শহরেও আছে, শহরে রাস্তার ধারে কি সুন্দর গাছ বসানো থাকে, রাস্তাগুলো দেখতে কত সুন্দর লাগে বলতো। শুধু তাই নয়, শহরে আছে শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা হল, আরো কত কি। আর জানো, শ্রেয়ার কথা শেষ হওয়ার আগেই অঙ্কুশ বাবু হঠাৎ বাড়িতে এসে তাদেরকে ডাকাডাকি করতে শুরু করে। কই গেলে শ্রেয়ার মা? শ্রেয়া, কোথায় তোরা? বসার ঘরে আয়, কথা আছে। সবাই একসাথে না এলে কিন্তু আমি বলবো না। কি হয়েছে বাবা, এত ডাকছো কেন? এত হাক ডাকের কারণ কি বলো এবার তাড়াতাড়ি, আমার আর তর সইছে না যে, আমরা তো এসে গেছি, এবার বলো, চুপ করে আছো কেন? তোমাদের প্রীতম বাবুকে মনে আছে, যার ছোট মেয়ের সাথে শ্রেয়া একই স্কুলে পড়তো? আরে শ্রেয়া, আমি তোর বন্ধু রিয়ার বাবার কথা বলছি। হ্যাঁ মনে আছে, তাদের কথা এখন বলার কি মানে? এটা বলার জন্য এত হাক ডাক করছিলে? তোমার কি মাথা ঠিক নেই? এত কাজ পড়ে আছে এমনিতেই। আরে শান্ত হও, শোনো, প্রীতম বাবুর ছেলে শহর থেকে ডাক্তারি পড়ে গ্রামে এসেছে, এখানে হসপিটাল বানাবে বলে। কি বোকা ছেলে রে বাবা, এত টাকা খরচ করে পড়াশোনা করে সেই এদো গ্রামে ফিরে এলো, এখানে কতই বা রোজগার করতে পারবে? শহরে থাকলে কত বড় হসপিটালে চাকরি করতে পারতো, আর না হলে নিজের চেম্বার খুলেও টাকা ইনকাম করতে পারতো, তা না করে এখানে এলো কেন? আরে ওই ছেলে অনেক উপকারী আর অনেক ভালো মনের মানুষ, সে দেশের মানুষের সেবা করতে চায়, তাই এখানে এসেছে।
আর এখানেই বিয়ে করে সংসারও করতে চাই। সে তো বেশ ভালো কথা, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না এত হাক ডাক করলে শুধু এটার জন্য? ওদের এই হসপিটাল তৈরির গল্প শুনে আমরা কি করব? হ্যাঁ, আমাদের কি লাভ হবে? তোমাকে কি ওই হসপিটালে চাকরি দেবে ওরা? আরে না না, আমাকে বলতে দাও আগে। প্রীতমবাবুর ছেলে শ্রেয়াকে খুবই পছন্দ হয়েছে, তাই আমি শ্রেয়ার সাথে প্রীতমবাবুর ছেলের বিয়ে পাকা করে এসেছি। অত ভালো ছেলে এই গ্রামে আর পাবো বলে তো মনে হয় না। তাছাড়া তার উপরও একটা বড় ডাক্তার, তার উপর আবার হসপিটাল বানাবে, বুঝতেই তো পারছো। এটা তুমি কি করলে বাবা? আমি ভেবেছিলাম আমি শহরের ছেলেকে বিয়ে করে শহরে চলে যাব, কিন্তু তুমি আমাকে এখানেই আটকে দিলে, আমার জীবনটা এভাবে ধ্বংস করে দিলে। এই বলে শ্রেয়া কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। শ্রেয়া কিছুতেই গ্রামে বিয়ে করতে চায় না, কিন্তু তার বাবা মা জোর করে তাকে বিয়েতে রাজি করায়। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে। শ্রেয়া আর সুজনের খুবই ধুমধাম করে বিয়ে হয়। সুজনের বোন রিয়া শহরে থেকে পড়াশোনা করত। তাকে বিয়ের দিন সুন্দর ফ্যাশনেবল ওয়েস্টার্ন ড্রেস পরতে দেখে শ্রেয়ার খুবই ভালো লাগে। তারা যেহেতু ছোটবেলার বন্ধু, তাই প্রিয়া তার কাছে আবদার করে বসে, এই রিয়া, তুই আমাকে তোর এই জামাটা একদিন পরতে দিবি রে? জামাটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর দেখতে। আমার এরকম ওয়েস্টার্ন ড্রেস পরার খুব ইচ্ছা। তোর মতো আমি তো শহরে গিয়ে থাকতে পারবো না, আমাকে এই জামাটা দিস একবার প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই, তোকে আমি এই জামাটা দেব। আর এরকমই জামা আমার কাছে আরো অনেক আছে, যেগুলো আমি পরি না, আর অনেকবার পরে ফেলেছি তো এখন আর ভালো লাগে না। আমি যখন শহরে চলে যাব তখন তোকে জামাগুলো দিয়ে যাব, কেমন? তুই সবসময় আমার মতো এরকম ছোট ছোট জামা পরে স্টাইল মেরে থাকবি। তোর তো শহরের মেয়েদের মতো হওয়ার খুব ইচ্ছা। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। থ্যাংক ইউ সো মাচ, তুই খুব ভালো রে। তোকে আমি ননদ হিসেবে পেয়ে খুব খুশি হয়েছি। ঠিক তখনই সেখানে প্রিয়া চলে আসে। আমিও কিন্তু তোমার ননদ হই বৌদি, আমার কথা ভুলে গেলে চলবে না। দিদি তোমাকে ছেড়ে শহরে চলে যাবে, কিন্তু আমি তোমার সঙ্গে সবসময় এখানেই থাকবো। আর আমিও তোমার জন্য একটা সুন্দর জামা কিনে দেব, ঠিক আছে? তোমার কাছে কে জামা চেয়েছে? তোমার কেমন চয়েস আমার ভালো করেই জানা আছে। নিজে তো সারাদিন এরকম পুরনো যুগের মতো জামা কাপড় পরে থাকো, আর আমাকে বলছো জামা কিনে দেবে? থাক, আমার লাগবে না। শ্রেয়া এভাবেই প্রথম দিন থেকেই তার দুই ননদের মধ্যে ভেদাভেদ করা শুরু করে দেয়। কারণ তার দুই ননদ পাশাপাশি দাঁড়ালে একজনকে মালকিন আর আরেকজনকে কাজের মাসি মনে হয়। বেশ কিছুদিন পর রিয়া সবাইকে বিদায় জানিয়ে আবার শহরে চলে যায়। শ্রেয়ার বর সুজন অনেক ভালো ছেলে ছিল, তার পরিবারের বাকিরাও ভালো ছিল, কিন্তু শ্রেয়া কিছুতেই যেন খুশি হতে পারছিল না। শ্রেয়ার ছোট ননদ প্রিয়া সারাদিন বাড়ির কাজ করে এবং শ্রেয়ার সব কাজে সাহায্য করে, তবুও শ্রেয়া কিছুতেই তার গ্রামের ননদকে পছন্দ করতে পারত না। বৌদি, তোমার কি কিছু আর লাগবে? লাগলে বলো, কেমন? আমি বাইরেই আছি, তোমাকে উঠতে হবে না, তুমি শুধু ডাকবে, আমি চলে আসবো। সবসময় পেছন পেছন ঘুরে বেড়াও কেন তুমি? আমার ভালো লাগে না, তোমার সাহায্যের কোনো দরকার নেই আমার। গাইয়া ভূত একটা, তোমাকে দেখলেই রাগ হয়। না পারো সাজতে, আর না পারো ভালো জামা কাপড় পরতে, যাও এখান থেকে। তুমি এমন ব্যবহার করছো কেন বৌদি? আমি কি কিছু ভুল করে ফেলেছি? করলে বলো, আমি ঠিক করে নেব। তোমার কি মন ভালো নেই? একটু ঘুরতে যাবে? তোমাকে বললাম না যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না। কোত্থেকে যে এই গাইয়া ভূতটা পেছনে পড়ে গেল কে জানে। দাদা ডাক্তার, দিদি শহরে চাকরি করছে, আর এই মেয়েকে দেখো, কোনো উচ্চাসা নেই, লক্ষ্য নেই, সারাদিন কাজের লোকের মতো পেছন পেছন ঘুরছে, বিরক্তিকর। ঠিক তখনই শ্রেয়াকে দেখতে পাশের বাড়ির মিলি কাকিমা আর তার মেয়ে এসেছিল। তারা শ্রেয়ার এমন ব্যবহার দেখে খুবই অবাক হয়। এ বাবা, এ কেমন মেয়ে রে বাবা? এত দেমাগ তো ভালো নয় বাপু, এত খারাপ ব্যবহার। এত ভালো মেয়েটাকে কিভাবে কথা শোনাচ্ছে? মাথার ওপর শাশুড়ি না থাকলে যা হয় আর কি, না হলে কি আর অন্যের বাড়ির মেয়ে এসে এরকম ছড়ি ঘোড়ায়? প্রিয়া দিদি এত ভালো, এত সুন্দর করে সব সামলাচ্ছে, আর তাকে এভাবে অপমান করছো? ছি ছি, প্রীতম কাকু এ কেমন মেয়ে পছন্দ করেছেন? তোমরা বউ দেখতে এসেছো দেখো, কিন্তু আমার সামনে আমার বৌদিকে এরকম যাচ্ছে তাই বলবে না। বৌদি আমার মায়ের মতো, আমাকে বৌদি যা বলে বলুক, তোমাদের কি? শ্রেয়া আড়াল থেকে সব কথা শোনে, কিন্তু সে বাইরে এসে কিছু বলে না। তার যেন প্রিয়ার সবকিছুই অসহ্য লাগে। সুজন বাড়িতে আসলে শ্রেয়া তাকে তার বোন রিয়ার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। সুজন, আমাকে রিয়ার বাড়িতে নিয়ে চলো না, ও তো আমার ছোটবেলার বন্ধু, ওর সাথে আমি অনেক গল্প করব, আর ওর সাথে দেখা করতে গিয়ে আমার শহরও ঘোরা হয়ে যাবে।
আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, আমি শহরে যেতে চাই সুজন। এখন তো হসপিটাল বানানোর কাজ চলছে, এসব ছেড়ে আমি কিভাবে যাবো শ্রেয়া? তুমি একটু বোঝার চেষ্টা করো, এখনো অনেক কাজ বাকি। আমি না থাকলে তো সবই পিছিয়ে যাবে। তুমি আমাকে ওখানে রেখে এসো, রিয়া তো আমার ছোটবেলার বন্ধু, আমরা একসঙ্গে সময় কাটাবো, ঘুরতে যাব, অনেক মজা করব। তুমি প্লিজ আর না বলো না, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, বিশ্বাস করো। ঠিক আছে, এখানকার কাজ কিছুটা গুছিয়ে নিয়েই আমি তোমাকে নিয়ে যাব, ততদিন একটু ধৈর্য ধরে বসো। আর প্রিয়া তোমার খেয়াল রাখছে তো? ও অনেক ছোটবেলায় মাকে হারিয়েছে, বৌদি তো মায়েরই মতো। তুমি ওর একটু খেয়াল রেখো, ওকে কষ্ট দিও না। ও আমার আর বাবার খেয়াল রাখবে বলে শহরের বড় কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও ভর্তি হয়নি। এই কথা শুনে শ্রেয়া অবাক হয়ে যায়। কয়েকদিন পর তারা রিয়ার বাড়িতে যায়। শহরে গিয়ে শ্রেয়ার খুশি যেন আর ধরে না। তুই কত লাকি রিয়া, এত বড় এত সুন্দর শহরে থাকিস, এত স্টাইলিশ জামা কাপড় পরিস, আমার যে কি ভালো লাগে। তোর দাদা তো আমাকে এখানে কয়েকদিনের জন্য দিয়ে গেল, আমরা খুব ঘুরবো আর মজা করব, ঠিক আছে? কিসের মজা? আমার কি কাজ বাজ নেই যে তোর সাথে সময় কাটাবো? দাদারও যা বুদ্ধি, তোকে কদিনের জন্য রেখে গেল এখানে। আর আমার কি মাথা খারাপ যে তোর মতো একটা গেও ভূতের সঙ্গে আমি শহরে ঘুরতে বেরোবো? আমার বন্ধুরা দেখলে আমার মান সম্মান থাকবে না। এসব তুই কি বলছিস? তুই না আমার ছোটবেলার বন্ধু, তার উপর আমি তো দাদার বউ। আমার সঙ্গে এরকম ভাবে কথা বলতে তোর বাজছে না? অযথা আমার সময় নষ্ট করিস না, বাসনগুলো মেজে ফেল, ঘরগুলো গুছিয়ে রাখবি। আমার বন্ধুরা বিকেল বেলা আসবে, তুই ভুলেও বাইরে বেরোবি না কিন্তু। ওরা যদি দেখে আমার দাদার বউ গাইয়া, তাহলে আমাকে নিয়ে ঠাট্টা করবে। আমি কখনো ভাবিনি তুই আমার সঙ্গে এরকম করবি। মেলা বকবক করে আমার সময় নষ্ট করিস না, যেগুলো বললাম সেগুলো কর। আর পারলে কিছু ভালো ভালো খাবার রান্না করে রাখিস। এই বলে রিয়া সেখান থেকে চলে যায়। শ্রেয়া সারাদিন কাজ করতে করতে হাঁপিয়ে যায় আর ভাবতে থাকে যে প্রিয়া তাকে কত ভালোবেসে তার কত যত্ন করত, আর সেই প্রিয়াকে সে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে, তাই হয়তো সে তার কর্মের ফল পাচ্ছে। সন্ধেবেলা রিয়া এবং তার বন্ধুরা যখন পার্টি করছিল, সেই সময় শ্রেয়া একটু আনন্দ করার জন্য তাদের সামনে চলে আসে। শ্রেয়াকে দেখে রিয়ার বন্ধুরা বলে ওঠে, এই রিয়া, তোর বাড়িতে এই গায়া মেয়েটা কে রে? কিরকম জামা পরেছে, মা গো! এটা কি তোর কোনো আত্মীয়? তোর এমন গাইয়া আত্মীয় আছে, আগে বলিসনি তো? আরে না না, এটা তো আমার বাড়ির নতুন কাজের লোক, কয়েকদিন আগেই রেখেছি। এই, তোকে বলেছিলাম না তুই বাইরে আসবি না, যা ভেতরে যা। রিয়ার কথা শুনে শ্রেয়া খুবই কষ্ট পায় এবং সে সুজনকে ফোন করে তাকে নিয়ে যেতে বলে। সুজন পরের দিনই তাকে নিতে আসে এবং জানতে চায় সে হঠাৎ করে এরকম করছে কেন। শ্রেয়া কোনো উত্তর দেয় না। তারা গ্রামে ফিরে আসে। বাড়ি ফিরতে শ্রেয়ার মন খারাপ দেখে প্রিয়া তার পছন্দের খাবার বানিয়ে নিয়ে আসে। প্রিয়াকে দেখে শ্রেয়া অজরে কেঁদে ওঠে। কি হয়েছে বৌদি, তুমি কাঁদছো কেন? আমাকে বলো। তোমার মন খারাপ লাগলে চলো আমরা একটু ঘুরে আসি। মহিনদের গাছে কুল হয়েছে, চলো কিছুটা কুল পেড়ে আনি। তুমি তো কুলের আচার খেতে ভালোবাসো, আমি বানিয়ে দেব, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। প্রিয়ার কথা শুনে শ্রেয়া আরো কাঁদতে থাকে এবং নিজের ভুল সে বুঝতে পারে। সে বুঝতে পারে তার শহরের ননদ শিক্ষিতা আর স্টাইলিশ হতে পারে, কিন্তু তার গ্রামের ননদের মতো বড় মন তার কাছে নেই। প্রিয়াকে জড়িয়ে ধরে সে ক্ষমা চায় আর বলে তার অনেক বড় ভুল হয়ে গেছে। প্রিয়া শ্রেয়াকে ক্ষমা করে দেয় এবং তারা সুখে শান্তিতে তাদের ছোট্ট চন্দনপুর গ্রামেই দিন কাটাতে থাকে।